নমস্কার, নিউজ নাওর প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মিলে চোখ রাখছি খবরে। স্বচ্ছতা, দক্ষতা এবং দায়বদ্ধতা বর্তমান সরকারের নীতি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই ক্ষেত্রে 2047 সালে বিকশিত ভারতের অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত করতে ত্রিপুরা বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের 2 বছর পূর্ণ হল শনিবার। সরকারি উদ্যোগে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে বক্তব্য থেকে স্বচ্ছতা, দক্ষতা ও দায়বদ্ধতা সরকারের মূলনীতি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সময়কালে 30টি নতুন প্রকল্প প্রণয়ন হয়েছে রাজ্যে। এছাড়া বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সফল বাস্তবায়নও হয়েছে রাজ্যে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জনমুখী নীতি প্রণয়ন ও সংশোধন করা হয়েছে। গত 7 বছরে রাজ্য সরকার জনজীবনের সার্বিক উন্নতি, পরিকাঠামোর উন্নয়ন, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও অর্থনৈতিক যে অগ্রগতি তার উপর আমরা আলোকপাত করেছি এবং সেটা করতেও পেরেছি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেসব ফ্ল্যাগশিপ কর্মসূচি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক, পিএম কিষাণ সম্মান নিধি হোক, পিএম উজ্জ্বলা যোজনায় হোক, আয়ুষ্মান ভারত মতো উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর সফল আমরা বাস্তবায়ন করতে পেরেছি। যে কারণে দিল্লিতে যখন আমরা যাই বা কেন্দ্রের হস্তক্ষেপে যখন কোনো কথা হয় তখন কিন্তু ত্রিপুরাকে একটা বিশেষ মর্যাদা আমরা সেখানে পাই, সেটা আমরা দেখতে পাই। রাজ্য সরকারের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে স্বচ্ছতা এবং দক্ষতা এবং দায়বদ্ধতা, সেটাকে আমরা মাথায় রেখে এবং যাতে প্রযুক্তিকে আমরা ইউজ করতে পারি সেই দিশায় আমরা স্বচ্ছ প্রশাসন আমরা দেওয়ার চেষ্টা করেছি। বিজেপি জোট সরকারের সঙ্গে রয়েছে আইপিএফটি তীব্রামথা। জনজাতিদের উন্নয়ন না হলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমাদের সাথে আইপিএফটি ছিল, এখন আমাদের সাথে মথাও আমাদের সাথে এসছে। তো আমরা সবাই মিলে যে আমরা চিন্তা করছি জাতি জনজাতির যে উন্নয়ন সেটা যেন আগামী দিন সবসময় সামনের দিকে আসে এবং সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার কথা এখন কিন্তু আগে কথায় কথায় ত্রিপুরাকে জানতো না, এখন ত্রিপুরার মানচিত্রে এমনভাবে সব দিকে সমস্ত প্যারামিটারে আমরা কিন্তু অনেক এস্টাবলিশড হয়েছে। আমরা বারবার বলছি জাতি জনজাতির সবার উন্নয়ন আমাদের দরকার। আমি একবার বারবার বলছি যখন আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বলেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতবর্ষ ডেভেলপ হবে না, আর আমি বলছি যে যদি জনজাতিদেরও ডেভেলপমেন্ট না হয় বা সব স্তরের মানুষের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় ত্রিপুরার ডেভেলপমেন্ট হবে। এবং এক সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, সেটা যদি আমরা সবাই মিলে এবং মুখে না স্লোগান নয় সবাই মিলে যদি আমরা কাজটা করি তবেই সেটা হবে। 2018 থেকে 19 অর্থবর্ষে রাজ্যে মাথা পিছু গড় আয় যেখানে ছিল 11,03,016 টাকা, ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন সাহার সময়ে তা বেড়ে হয়েছে 1,77,723 টাকা। মুখ্যমন্ত্রী মানিক সাহার কার্যকালে 2024 সালে সেপ্টেম্বর ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা বা এনএলএফটি এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স বা এটিটিএফ এর সাথে স্বাক্ষর হয় সমঝোতাপত্রে। এই ক্ষেত্রে জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য 250 কোটি টাকার প্যাকেজ অনুমোদন করেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের সময়ে 409 কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন মোট 6টি জাতীয় সড়ক নির্মাণের কাজ প্রায় 60% সম্পন্ন হয়েছে, যার মধ্যে 51 কিলোমিটার জাতীয় সড়ক নির্মিত হয়েছে গত 16 মাসে। এছাড়া উন্নততর রেল পরিষেবার মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের সাথে যোগাযোগ স্থাপন, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের উন্নীতকরণ ও বিমান যাতায়াতে বৃদ্ধি ত্বরান্বিত হয়েছে ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের সময়ে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিজেপি সরকারের আমলে দুর্নীতি ও অপশাসনের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা। শিক্ষা থেকে শুরু করে রাজ্যের সব ক্ষেত্রে দুর্নীতির জাল বিস্তৃত। সেই বিজেপি সরকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘটা করে আয়োজন করছে জনসভার। সাংবাদিক সম্মেলনে এইভাবেই বিজেপি সরকারকে আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিজেপি সরকারের আমলে দুর্নীতি ও অপশাসনের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা। শিক্ষা থেকে শুরু করে রাজ্যের সব ক্ষেত্রে দুর্নীতির জাল বিস্তৃত। সেই বিজেপি সরকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘটা করে আয়োজন করছে জনসভার।
সাংবাদিক সম্মেলনে এভাবেই বিজেপি সরকারকে আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিজেপি সরকার নির্বাচনী ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। সে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এখন কেন মুখ খুলছে না? তাদের প্রধান প্রতিশ্রুতি ছিল রাজ্যে বেকার সমস্যা সমাধান করা, কিন্তু বর্তমানে বেকাররা চাকুরির সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন। ত্রিপুরায় বেকার সমস্যা এখন পরিণত হয়েছে জ্বলন্ত দৃষ্টান্তে। তাছাড়া বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 300 টাকা রেগার মজুরি প্রদান করবে, কিন্তু এখনো পর্যন্ত পূরণ করেনি তাও বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এখন ত্রিপুরায় রেগার মজুরি 240 টাকা হয়েছে, তাও বছরে গড়ে 32 দিন কাজ হয়। তার কটাক্ষ অপশাসন, দুর্নীতি এবং নৈরাজ্যের মধ্যে দিয়ে দ্বিতীয় মেয়াদের আজ এই 2 বছর পূর্তি হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের। আসলে দুর্নীতির মহাকুম্ভ মাথা তুলে দাঁড়িয়েছে ত্রিপুরায় বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। অপশাসনের আরেকটা মহাকুম্ভ। এখানে আমি শুধু এই কটা দিনের, কারণ গত 2 বছরের বা তার আগের 5 বছর হিসাবগুলি বললে পরে এক দিস্তা কাগজ লাগবে। এই যে কটা জাস্ট গ্লিমস, আমি ব্যাখ্যা করে আপনাদের সময় নষ্ট করব না। ত্রিপুরা মেডিকেল কলেজে বলছে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছে। কি ব্যবস্থা নিয়েছেন তিনি? কি ব্যবস্থা নিয়েছেন? আপনারাই লিখেছেন কোটি কোটি টাকা উৎকোচ নিয়ে পাস করিয়ে দেন, আর উৎকোচ না দিলে পাস হয় না। ক্ষমতায় আসলে সরকার কর্মচারীদের দেওয়া হবে 7ম পে কমিশন, আর এই লালসার দিকেই পা বাড়িয়েছিলেন তৎকালীন সময়ে সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। কিন্তু এখনো পর্যন্ত 7ম পে কমিশন কার্যকরী করেনি বিজেপি সরকার বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিজেপির জনসমাবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যদের কাছ থেকে জবাব চাইবেন সাধারণ মানুষ বলে আশা ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। 2018 সাল থেকে রাজ্যে অব্যাহত রয়েছে গণতন্ত্র অধিকার হরণের ধারা। আরএসএস পরিচালিত বিজেপি সরকার নয়া ফ্যাসিস্ট সুলভ এবং একদলীয় শাসন ব্যবস্থা অব্যাহত রেখেছে গোটা দেশে। বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠান বানচাল করার ধারা ত্রিপুরায় শুরু হয়েছে বিজেপি সরকারের আমল থেকে। তার দৃষ্টান্তমূলক উদাহরণ হলো কিছুদিন আগে সিপিএম এর রাজ্য সম্মেলনে বাধা দেওয়া। তাছাড়া সারা রাজ্যে সন্ত্রাস কায়েম করে ছাপ্পা ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার ঘটনা জনগণের জানা রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কিছুদিন আগে টিএমসিতে অর্থের বিনিময়ে অকৃতকার্য ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি ব্যবস্থা নেওয়া হয়েছে কি। এর ফলে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে চিন্তাজনকভাবে বেড়ে চলেছে এইডস রোগীর সংখ্যা। রাজ্যে বর্তমানে এইডস রোগীর সংখ্যা 10,000। শনিবার সরকারি চিকিৎসকদের সম্মেলনে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইডস রোগীর সংখ্যার দিক থেকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে 4র্থ স্থানে রয়েছে ত্রিপুরা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর সংক্রমণ রোধে সিরিঞ্জ বিক্রির ক্ষেত্রে নজরদারি রাখার জন্য ওষুধের দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে এইডস এর সংক্রমণ রোধে জনসচেতনতা গড়ে তুলতে চিকিৎসক মহল সহ সবাইকে একযোগে কাজ করতে হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 10,000-এর উপরে ত্রিপুরাতে এখন এইডস রোগী। ভাবা যায় কোনোদিন যে আমি যদি মনে করি আমার তো হয়নি, তারপর আমি বসে থাকি কবে হবে, আমার ফ্যামিলির মধ্যে হবে। এটা আগের থেকেই যদি আমরা সচেতন হই এবং অ্যাওয়ারনেস ছাড়া কোনোদিনই সম্ভব না। ভাইরাল লোড কতটুকু আছে, অনেকে আসে না, কিন্তু মানে ডাক্তারবাবুদের কাছে লজ্জায় আসে না, সোশ্যাল স্টিগমার কারণে আসে না। তো এর জন্য এই যে বুঝানোর দায়িত্বটা কত করবে ওই যা এইডস অ্যাসোসিয়েশন যে কাউন্সিল আছে তারা তো করছে, কিন্তু সবাই যদি মিলে আমরা করি, কারণ আলটিমেটলি এটা কিন্তু আমাদেরই ধরবে। এবং এখন নর্থ ইস্টের মধ্যে আমাদের 4th পজিশনে চলে এসেছি। এটা খুব মানে আমাদের জন্য খুব চিন্তার বিষয়। যে মানসিক চাপে রয়েছে অর্ধেক আকাশের দাবিদাররা। শুধু তাই নয়, ভারতীয় নারীদের 47%ই জীবন অতিবাহিত করছেন অনিদ্রায় বা মানসিক অবসাদে। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে এই নিয়ে তুলে ধরা হচ্ছে নিউজ নাও এর বিশেষ প্রতিবেদন। আন্তর্জাতিক নারী দিবস পালন করছে গোটা বিশ্ব, তবে এই ক্ষেত্রে কেমন আছেন অর্ধেক আকাশের দাবিদাররা?
তা জানা যাবে নিউজ নাও এর এই বিশেষ প্রতিবেদনে। অর্ধেক ভারতীয় নারী মানসিক চাপের শিকার বলেন সদ্য প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে এম্পাওয়ার জাতীয় সমীক্ষা গোষ্ঠী। এখানেই শেষ নয়, অনিদ্রা মানসিক অবসাদে জীবন কাটাচ্ছেন 47% নারী। তাছাড়াও মানসিক চাপের শিকার কর্মজীবী মহিলারাও। দেশে 2 জন মহিলার মধ্যে 1 জন মানসিক চাপের শিকার বলে উল্লেখ করা হয়েছে গবেষণাপত্রে। ভারতের 47% মহিলা যারা অনিদ্রায় ভুগছেন তারা 18 থেকে 35 বছর বয়সী মহিলা, কর্পোরেট মহিলা থেকে গ্রামীণ নারী, কলেজ ছাত্রী, আবার সশস্ত্র বাহিনী সদস্যরাও রয়েছেন সেই তালিকায়। 13 লক্ষ নারীর তথ্য নিয়ে 1 বছর চালানো হয়েছে গবেষণা, যেখানে দেখা গেছে কর্পোরেট মহিলা থেকে গ্রামীণ নারী আবার কলেজ ছাত্রীরাও মানসিক চাপের শিকার, যারা নানাভাবে নিত্যদিন কঠিন সংগ্রাম চালাচ্ছেন মানসিকভাবে। গবেষণায় দেখা গেছে সমাজের বিভিন্ন অংশের নারীদের মানসিক চাপ আলাদা আলাদা। কেউ বা ভুগছেন অফিসের চাপে, কেউ বা আবার পারিবারিক চিন্তায়, কেউ বা আবার অর্থ উপার্জনের জন্য। গবেষণায় দেখা গেছে বেশিরভাগ গ্রামীণ নারীরা ভুগছেন হতাশায়। সেই সংখ্যা কিন্তু নিহাতি কম নয়। 1.28 মিলিয়ন নারী ভুগছেন হতাশায়। তাদের মধ্যে রয়েছে উদ্বেগ, আবার তাদের মধ্যেই কিন্তু বেশি আত্মহত্যা করার প্রবণতাও। এর মূল কারণ আর্থিক সংকট, কলঙ্ক, মানসিক চাপ বলে উল্লেখ করা হয়েছে এম্পাওয়ার গবেষণাপত্রে। বর্তমানে কর্মক্ষেত্রে চাপ দাঁড়িয়েছে প্রধান সমস্যা হয়ে, যে কারণে মানসিক চাপের শিকার কর্পোরেট মহিলারা, যাদের মধ্যে 42% মহিলা কাজের জায়গা নিয়ে সবসময় থাকেন চিন্তার মধ্যে। গবেষণায় আরো দেখা গেছে যে মহিলারা সশস্ত্র বাহিনীতে কাজ করছেন। উদ্বেগের শিকার তারাও। অতিরিক্ত মানসিক চাপের কারণেও অসুস্থ হয়ে পড়েন তারা। তার মূল কারণ হচ্ছে পারিবারিক হিংসা, কর্মজীবনের চাপ ইত্যাদি। বর্তমানে বেশি মানসিক চাপের শিকার হচ্ছেন 18 থেকে 25 বছর বয়সী নারীরা। লিঙ্গ বৈষম্য দূর করে অর্ধেক আকাশের দখল নিতে গিয়ে তবে কি দুর্বিষহ লড়াইয়ের সম্মুখীন আজকের নারীরা? তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সমাজতত্ত্ববিদদের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সৃজনশীল শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে চিত্র প্রদর্শনী। আর চিত্রশিল্পের কন্টেন্টগুলো যখন জীবন্ত হয়ে ওঠে তখন মনে হয় এরা যেন কথা বলছে দর্শকদের সঙ্গে। শনিবার এমনই একটি চিত্রশিল্প প্রদর্শনীর উদ্বোধন হলো সিটি সেন্টার আর্ট গ্যালারিতে। নারী সত্তা প্রস্ফুটিতকারী বহুমুখী চিত্রকর্মের মনোমুগ্ধকর উদ্যোগ হলো এই চিত্রশিল্প প্রদর্শনী। এই চিত্র প্রদর্শনী সম্মিলিত স্মৃতি হিসেবে কাজ করে, যেখানে চিত্রকলার মাধ্যমে শেয়ার করা হয়েছে অনুভূতি, মতামত এবং ধারণা বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সানি দীপ রায়। মণিকণার শীর্ষক এই চিত্র প্রদর্শনী চলবে আগামী বুধবার পর্যন্ত। অত্যন্ত দাঁড়িয়ে শিল্পী আমাদের এবং এই পণ্ডিতদের মধ্যে পণ্ডিতমন্য হয়ে বড় বড় কথা বলা আমার চিরকালের স্বভাব। আজকেও তার ব্যতিক্রম হল না। যদি আমার ছোট বোন, যিনি একজন, আমি মনে করি শুধু না, এটা সারা আগরতলা মনে করে যে ওদের জাতীয় পর্যায়ের আবৃত্তিকা এখানে বসে আছে, ও আমার প্রশংসা করছে। দাদাকে কি বলে বলবো, ওকে কি বলে বলবো। 2028 সালের বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় রণকৌশল ঠিক করতে রাজ্যে এসেছেন বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা শুক্রবার রাজ্যে এসে বর্তমান কংগ্রেস সভাপতি, প্রাক্তন সভাপতি, বিধায়ক, শাখা সংগঠন, জেলা ও ব্লক স্তরের সভাপতি সহ সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন এবং এই বৈঠকে দলের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা। 2028 সালের বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় সংগঠন ও শাখা সংগঠনগুলিকে কিভাবে শক্তিশালী করা যায় এবং সংগঠনের কর্মকর্তারা কিভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করতে দ্রুততার সঙ্গে কাজ করবেন তার রূপরেখা ও রাজ্য কংগ্রেসের রণকৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয় বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা। 2028 के लिए तो चुनाव है, उसका तैयारी हम लोग चाहते हैं कि अभी से शुरू करें। हमारे जितने सारे संगठन है सबको कैसे मजबूत देख पाए, हमारे जितने सारे कार्यकर्ता है वो लोग कैसे और मजबूती से काम कर पाए।
ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আগরতলার সামনে বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে বিজেপির জনসমাবেশ। সমাবেশে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। দশকের ক্ষমতাধর বামেদের পর্যদস্ত করে ক্ষমতায় আসীন হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। সেই সরকার প্রথম 5 বছর পূর্ণ করে পুনরায় আবার ক্ষমতায় আসীন হয় 2023 সালে। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা এই সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান শনিবার সরকারিভাবে আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। প্রথম সরকারের সময় যুক্ত করলে এই জোট সরকারের বয়স 7 বছরের। তবে এই ক্ষেত্রে ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন বর্তমান সরকার সম্পন্ন করেছে 2 বছরের কার্যকালের মেয়াদ। 2023 সালের 8 মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ডাক্তার মানিক সাহা। সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিবেকানন্দ ময়দানে সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। রবিবারের এই সমাবেশকে সফল করে তুলতে গত সপ্তাহ কাল সময় ধরে প্রস্তুতি নিয়েছে বিজেপি ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব। স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে দফায় দফায় আয়োজিত হয়েছে প্রস্তুতি বৈঠক। এক্ষেত্রে মণ্ডল ভিত্তিক লোক জমায়েতের টার্গেট দেওয়া হয়েছে সংশ্লিষ্ট নেতৃত্বদের। এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বৃহৎ জনসমাবেশের আয়োজন করতে চলেছে বিজেপি বলে দাবি করছেন দলের প্রদেশ নেতৃত্ব। সমাবেশে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বেলা 11:30 থেকে জনসমাবেশ শুরু হবে স্বামী বিবেকানন্দ ময়দানে বলে জানিয়েছে বিজেপি প্রদেশ নেতৃত্ব। গত 2 বছরে দ্বিতীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের সাফল্যের তালিকা জনসম্মুখে উপস্থাপন করা হবে এই সমাবেশে। ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন বিজেপি জোট সরকারের সময়ে রাজ্যে মোট 6টি জাতীয় সড়কের নির্মাণ কাজের পাশাপাশি রেল এবং বিমান যোগাযোগের বিশেষ উন্নয়ন হয়েছে বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের এই সময়ে পর্যটনের বিকাশের পাশাপাশি বহিরাজ্যের বিনিয়োগকারীদের রাজ্যে বিনিয়োগ উৎসাহ বৃদ্ধির আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকার। তবে এই ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য এবং উপজাতি কল্যাণের পাশাপাশি বেকারদের বিকল্প কর্মসংস্থানের বিষয়টিতে মাস্টার প্ল্যান বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2025-26 অর্থবছরে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের জন্য 1840 কোটি টাকার বাজেট পেশ করল টিটিএডিসি। 2025-26 অর্থ বছরের জন্য মোট 1840 কোটি 65 লক্ষ 11 হাজার টাকার বাজেট প্রস্তাব পেশ করল উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। টিটিএডিসির বাজেট অধিবেশনে এই প্রস্তাব পেশ করেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। এই বাজেট পেশ করে মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া জানান, এডিসি এলাকার উন্নয়নের জন্য জোর দেওয়া হয়েছে বাজেটে। এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলের সুবন্দোবস্ত করা, গ্রামীণ এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কার, এছাড়া খেলাধুলোর মান উন্নয়নের জন্য স্পোর্টস স্কুল সহ কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ উন্নয়নে অর্থ বরাদ্দের জন্য বাজেটে প্রস্তাব পেশ করা হয়েছে বলে জানিয়েছেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য। বিগত বছরের তুলনায় এই বছর 26.57% বাজেট বৃদ্ধি করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের 1840 কোটি 75 লক্ষ টাকার মধ্যে 60% টাকা ব্যয় ধার্য করা হয়েছে পরিকাঠামো সহ অন্যান্য উন্নয়ন খাতে। 34% অর্থ ব্যয় করা হবে বেতন ভাতা সহ অন্যান্য খাতে। প্রাক্তন এমডিসি চেয়ারম্যানদের পেনশন খাতে ব্যয় করা হবে 6% টাকা। শূন্য পদ পূরণের জন্য 180 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেটে। এদিকে টিটিএডিসির নিয়োগের জন্য পরীক্ষার ক্ষেত্রে উত্তরপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনার বিষয়ে বিবৃতি দিতে গিয়ে ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। তবে পরবর্তী সময় পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পাশ হওয়ার পর এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর চলে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায়
বিশুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। অবাধ যান চলাচলের প্রথম দিনে সহিংসতা ছড়িয়ে পড়ে মণিপুরে। প্রেক্ষিতে লাঠিচার্জ এবং কাঁদানো গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। প্রায় 2 বছর পর কুকি এবং মেদি অধ্যুষিত এলাকায় অবাধ যান চলাচল শুরু হওয়ার সাথে সাথে সহিংসতা ছড়িয়ে পড়ে মণিপুরে। শনিবার ইম্ফল, চূড়াচাঁদপুর, কাংপোকপি, বিষ্ণুপুর এবং সেনাপতির সংযোগকারী রাস্তায় বাস চলাচল শুরু হওয়ার সাথে সাথে বিক্ষোভ শুরু করে কুকি সম্প্রদায়ের লোকেরা। এই সময় চলাচল বন্ধ করার জন্য রাস্তায় পাথর ফেলে বিক্ষোভকারীরা। গাছ কেটে ফেলা হয় রাস্তার ধারে। বেশ কয়েকটি স্থানে যানবাহন পার্কিং করে বন্ধ করে দেওয়া হয় রাস্তা। আগুন ধরিয়ে দেওয়া হয় বাস ও গাড়িতে। সহিংসতা থামাতে লাঠিচার্জ এবং কাঁদানো গ্যাসের শেল ছোড়ে নিরাপত্তা বাহিনী। জবাবে পাথর ছুড়ে মারে বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে শত শত মানুষ। কিছু ছবি এবং ভিডিওতে আহতদের শরীরে প্যালেট বন্দুকের গুলির চিহ্ন দেখা যায়, তবে তা নিশ্চিত করেনি পুলিশ। ইম্ফল, চোরাচাঁদপুর, কাংপোকপি, বিষ্ণুপুর এবং সেনাপতি এলাকায় যাওয়া সরকারি বাসগুলো পরিচালিত হচ্ছে সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের সুরক্ষায়। এছাড়াও রেড জোন এলাকার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ করা যেতে পারে, মণিপুরের পরিস্থিতি নিয়ে 1 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পর্যালোচনা সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 8 মার্চ থেকে মণিপুরের সমস্ত রাস্তায় নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাস্তা অবরোধকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত 9 ফেব্রুয়ারি পদত্যাগ করেছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। এরপরেই মণিপুরের রাষ্ট্রপতির শাসন জারি করা হয় 13 ফেব্রুয়ারি। দাঙ্গাকারীদের লুট করার সমস্ত অস্ত্র সমর্পণ করতে আহ্বান জানিয়েছিলেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। এক্ষেত্রে এখনো পর্যন্ত 500টিরও বেশি অস্ত্র সমর্পণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, রাজ্য মহিলা কমিশন ও শিশু সুরক্ষা কমিটির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে রাজ্য মহিলা কমিশন দপ্তরে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। নারীদের সম্মান, সুরক্ষা, অধিকার ও আত্মনির্ভর করার প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি শুধুমাত্র প্রকল্প হিসেবে না রেখে দৈনন্দিন জীবনের সংকল্প হিসেবে নিতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। সকলে মিলে সংকল্প নেব আমাদের রাজ্যে মহিলারা যেন আত্মনির্ভর মানসিকতায় নিজেদেরকে গড়ে তুলতে পারে। আমরা অনেকখানি বলতে পারি যে অন্যান্য রাজ্যের তুলনায় আমরা অনেকখানি এগিয়ে। আমাদের রাজ্যে যেখানে আরসি আরাধ্যা বা অস্মিতা বা আমাদের এখানে প্রতিষ্ঠা সামন্ত বা আমাদের দীপা কর্মকার, রেখা চাকমার মতো মহিলারা যারা নিজেদের প্রতিভা, নিজেদের যোগ্যতা অর্জন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিকে ত্রিপুরা উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আগরতলা টাউন হলে এক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন ত্রিপুরা উইমেন্স ফেডারেশনের সভানেত্রী মণিহা দেববর্মা এবং বিধায়ক স্বপ্না দেববর্মা। রাজ্যের সমস্ত অংশের মহিলাদের সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে হবে বলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেন ত্রিপুরা মহিলা সংগঠনের সভানেত্রী মণিহা দেববর্মা। এছাড়া রাজ্যের মহিলারা যেন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক দিয়ে আত্মনির্ভরশীলতার মাধ্যমে এগিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেই বার্তা দিয়েছেন বিধায়ক স্বপ্না দেববর্মা। আজকে আন্তর্জাতিক মহিলা দিবস, ইন্টারন্যাশনাল উমেন্স ডে। ইন্টারন্যাশনাল উমেন্স ডে আমি এটাই মেসেজ দেব যাহাতে আমাদের মহিলারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য
আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় যুব উৎসব 2025-এ সাফল্য পায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এমইটি ইউনিভার্সিটি নয়ডায় গত 3রা মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত আয়োজিত হয় 38তম আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় যুব উৎসব। জাতীয় পর্যায়ে পুরস্কৃত হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছেন লাইট ভোকাল মিউজিক বিভাগে দ্বিতীয় পুরস্কার এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল একক বিভাগে তৃতীয় পুরস্কার অর্জন করেছেন শ্রেয়া সরকার। নন পারকাশন মিউজিক ভায়োলিনের একক বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছেন সঙ্গীতা চক্রবর্তী। কার্টুনিং এবং স্পট ফটোগ্রাফি বিভাগে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থান অর্জন করেছেন কেইথ হিল একপাম। সাইলেক্স পোস্টার মেকিং এ পঞ্চম স্থান অর্জন করেছে আমন আকবর। ক্লে মডেলিং এ পঞ্চম স্থান অর্জন করেছেন কাশমি জাগই। ইনস্টলেশন তৃতীয় স্থান অর্জন করেছেন দীপঙ্কর মিত্র। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।